ওয়েলকাম ব্যাক। আবারও চলে এসেছি পরবর্তী পর্যায়ের ভিডিও। এতক্ষণ আমরা দৈহিক প্রতিবন্ধকতা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। এরপরে চলে আসছি বৌদ্ধিক প্রতিবন্ধকতা। বৌদ্ধিক প্রতিবন্ধকতার সংজ্ঞাটা আমরা আগে দেখে নেব। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেন্টাল রিটার্ডেশন 1983 সালে মানসিক প্রতিবন্ধকতার সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞাটা আমরা দেখে নেব, কারণ কিছু টার্মের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। মেন্টাল রিটার্ডেশন refers to significantly sub-average general intellectual functioning resulting in or associated with concurrent impairments in adaptive behavior and manifested during the developmental period. এর বাংলা অর্থ কি? অর্থাৎ মানসিক প্রতিবন্ধকতা বলতে সাধারণ বৌদ্ধিক কার্যকারিতার উল্লেখযোগ্য হ্রাস বোঝায়, যার ফলে সঙ্গতিপূর্ণ আচরণে সমসাময়িক প্রতিবন্ধকতা দেখা দেয় এবং বিকাশের পর্যায়ে এটি প্রকাশিত হয়। তো এখানে আমরা কয়েকটা টার্ম দেখছি। বৌদ্ধিক কার্যকারিতা, যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাংশনিং। 2 নম্বর টার্ম হচ্ছে সঙ্গতিপূর্ণ আচরণ, যার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাডাপটিভ বিহেভিয়ার। 3 নম্বর টার্ম হচ্ছে বিকাশের পর্যায়, ডেভেলপমেন্টাল পিরিয়ড। এই টার্মগুলো আমরা আগে বুঝে নিই, তারপরে আমরা সংজ্ঞাটা আরেকবার দেখে নেব। বিকাশের পর্যায় বলতে কি বোঝায়? নিষেক থেকে শিশুর 18 বছর বয়স পর্যন্ত হচ্ছে বিকাশের পর্যায়। অর্থাৎ যে কোনো সমস্যা বিকাশের পর্যায়ে কিন্তু পরিলক্ষিত হয়। শিশু ছোট থেকে বড় হওয়ার সময় পরিলক্ষিত হয়, অথবা গর্ভস্থ অবস্থাতেই কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। পরের টার্ম হচ্ছে বৌদ্ধিক প্রতিবন্ধী মানুষের দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। দুটো ক্ষেত্রে তাদের অসুবিধা বা সমস্যার সৃষ্টি হয়। কি কি দুটো ক্ষেত্র? একটা হচ্ছে সঙ্গতিপূর্ণ আচরণ, আর একটা হচ্ছে বৌদ্ধিক কার্যকারিতা। সঙ্গতিপূর্ণ আচরণ বলতে কি বোঝায়? সঙ্গতিপূর্ণ আচরণ হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ পারিপার্শ্বিক মানুষ কোনো একজন শিশুর কাছ থেকে যা এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনটা সে পূরণ করতে পারছে কিনা। এদের ক্ষেত্রে কি হয়? সেই এক্সপেকটেশন তারা পূরণ করতে পারছে না। পারিপার্শ্বিক মানুষ ভাবছে আমার এই কথায় এই উত্তর দেবে, কিন্তু সে সেই উত্তরটা দিচ্ছে না। অর্থাৎ সেই পারিপার্শ্বিক মানুষের এক্সপেকটেশন সে পূরণ করছে না। আর একটা হচ্ছে পারিপার্শ্বিক মানুষের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে না বা তাদের সঙ্গে ভাব আদান প্রদান করতে পারছে না। আর একটা কি ইনক্লুডেড এই সঙ্গতিপূর্ণ আচরণের সঙ্গে? এর মধ্যে আরেকটা পড়ছে যে দৈনন্দিন জীবন যাপনে তাদের কতটা তারা সমর্থ, দৈনন্দিন কাজ, নিজের কাজগুলো কতটা তারা নিজেরা করতে পারছে, দৈনন্দিন তারা কতটা সময় অতিবাহিত করছে নিজের সাপোর্টেই, সেটা হচ্ছে সঙ্গতিপূর্ণ আচরণের মধ্যে পড়ে। আমরা একটু দেখে নেব। সঙ্গতিপূর্ণ আচরণ বলতে বোঝায় দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে, অর্থাৎ দৈনন্দিন জীবন যাপনের প্রয়োজনে এবং পরিবেশের সম্পূর্ণভাবে চলতে একজন ব্যক্তি যে বাস্তব ধারণাগত সামাজিক দক্ষতা ব্যবহার করে তাকেই বোঝায় হচ্ছে সঙ্গতিপূর্ণ আচরণ। এর আন্ডারে কি কি পড়ে না? অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, নিজেদের ব্যক্তিগত কাজ পরিচালনা করা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। তো এইটি শিশুর বয়স বৃদ্ধি এবং পারিপার্শ্বিক অবস্থার উপর কিন্তু নির্ভরশীল। তো এই সঙ্গতিপূর্ণ আচরণের অভাব দেখা দেয় বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের মধ্যে।
এর পরের টার্ম হচ্ছে বৌদ্ধিক কার্যকারিতা বা ইন্টালেকচুয়াল ফাংশন। বৌদ্ধিক কার্যকারিতা বলতে কি বোঝায়? কোনো একটা বাচ্চা শেখা, বুদ্ধি প্রয়োগ করে কোনো জিনিস শিখবে, সেই জায়গায় সমস্যা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার সমস্যা, কোনো একটা সমস্যা হয়েছে সেটা সমাধান করতে সমস্যা। তাহলে এইগুলো শিশুর নিজের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে কিন্তু প্রবলেমের শিকার হচ্ছে। তো সেটাকেই বলছে বৌদ্ধিক কার্যকারিতা, অর্থাৎ বুদ্ধি দিয়ে সে কাজগুলো করতে পারছে না। তাহলে এই টার্মগুলো শেখার পরে আমরা আবার সংজ্ঞায় চলে যাই। মানসিক প্রতিবন্ধকতা বলতে বোঝায় সাধারণ বৌদ্ধিক কার্যকারিতার উল্লেখযোগ্য হ্রাস, অর্থাৎ বৌদ্ধিক কার্যকারিতা যেটা সাধারণ, সবাই যেটা পারছে সে সেটা পারছে না, তাহলে তার সেটা হ্রাস হচ্ছে, যার ফলে সঙ্গতিপূর্ণ আচরণে, এই যে সঙ্গতিপূর্ণ আচরণ, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা নিজের দৈনন্দিন কাজ করতে সমর্থ হওয়া, আচরণে প্রতিবন্ধকতা দেখা দেয় এবং বিকাশের পর্যায়ে এটি প্রকাশিত হয়। বিকাশের পর্যায় মানে এই যে 0 থেকে, মানে নিষেধ থেকে 18 বছরের বয়সের মধ্যবর্তী সময়কাল। আশা করি সংজ্ঞাটা এবার বোঝা গেল। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কি, যে মানসিক বা বৌদ্ধিক একই কথা, হ্যাঁ, বৌদ্ধিক প্রতিবন্ধকতা অথবা মানসিক প্রতিবন্ধকতা একই কথা, মানে একই টার্ম দুভাবে ব্যবহার করা যায়। তো বৌদ্ধিক প্রতিবন্ধকতা কাকে বলে? সংজ্ঞা দিলে তোমরা এটা 2 লাইনের সংজ্ঞাটা দেবে। বিকাশের পর্যায় বলতে কি বোঝো? তাহলে বিকাশের পর্যায়ের এই লাইনটা লিখতে হবে। সঙ্গতিপূর্ণ আচরণ বলতে কি বোঝায় এবং বৌদ্ধিক কার্যকারিতা বলতে কি বোঝায়? এখান থেকে এই রকম ধরনের প্রশ্ন আসতে পারে 2 নাম্বারের। পরবর্তী স্লাইড। এই স্লাইডে আছে কি কি ভাগে ভাগ করা যায়। প্রতিবন্ধকতার মাত্রা অনুসারে বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করা হয়। 2 ভাবে কিন্তু শ্রেণীবিভাগ করা হয়। কি কি না, বুদ্ধাঙ্ক অনুসারে একটা শ্রেণীবিভাগ করা হয়, আর একটা হচ্ছে শিক্ষাগত দিক থেকে শ্রেণীবিভাগ করা হয়। বুদ্ধাঙ্ক অনুসারে কিন্তু 4টি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? মৃদু মানসিক প্রতিবন্ধকতা, মাঝারি, যার বুদ্ধাঙ্ক হচ্ছে 50 থেকে 70, মাঝারি মানসিক প্রতিবন্ধকতা 35 থেকে 49, গুরুতর মানসিক প্রতিবন্ধকতা 20 থেকে 34, গভীর বৌদ্ধিক প্রতিবন্ধকতা 20-র নিচে। তাহলে এইভাবে বুদ্ধাঙ্ক অনুসারে শ্রেণীবিভাগ করা হয়। এরপরে চলে আসছি শিক্ষাগত দিক থেকে মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ কিভাবে করা হয় না, শিক্ষাদান যোগ্য, যাদের শিক্ষা দেওয়া যায় তাদের বুদ্ধাঙ্ক হচ্ছে 45 থেকে 75। প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা, এদের বুদ্ধাঙ্ক 25 থেকে 44। তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা, এদের প্রতিবন্ধকতা হচ্ছে 25-এর কম, এদের বুদ্ধাঙ্ক হচ্ছে 25-এর কম। এবার একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক কি না, বৌদ্ধিক কার্যকারিতাকে বুদ্ধাঙ্ক দিয়ে পরিমাপ করা হয়। আগে স্লাইডে দেখছি যে বৌদ্ধিক কার্যকারিতা বুদ্ধাঙ্ক কিংবা আইকিউ, আমরা আইকিউ টার্মটার সঙ্গে অনেকে পরিচিত, তো বৌদ্ধিক কার্যকারিতাকে বুদ্ধাঙ্ক বা আইকিউ নামে বলা হয়, আইকিউ নামেও পরিচিত। তো বৌদ্ধিক কার্যকারিতা বলতে বোঝায়, আর একবার বলে দিই, একজন ব্যক্তির শেখা, যুক্তি প্রয়োগ, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধান করার ক্ষমতাকেই বলছে বৌদ্ধিক কার্যকারিতা, সে কতটা বুদ্ধি প্রয়োগ করতে পারছে। এই বৌদ্ধিক কার্যকারিতা কিভাবে পরিমাপ করা হয় না, বুদ্ধাঙ্কের টেস্ট হয়, আইকিউ টেস্ট হয়, ঠিক আছে। তো আইকিউ টেস্টে একজন সাধারণ মানুষের আইকিউ থাকে 85 থেকে
115 একজন সাধারণ মানুষের আইকিউ থাকে। যদি সেই টেস্টের স্কোর সাধারণ মানুষের 85 থেকে স্কোর হয় 115, তো এই স্কোরটা যদি 70-র নিচে হয় তাহলে তাকে বৌদ্ধিক প্রতিবন্ধী হিসাবে গণ্য করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই স্কোরটা 130 হয়ে যাচ্ছে বা তার বেশি হচ্ছে, তাহলে কিন্তু সেই শিশু হবে বুদ্ধিদীপ্ত শিশু। এটা আবার পরে আমরা আসব। এবারে এদের বৈশিষ্ট্য কি, এরা কি বৈশিষ্ট্য প্রকাশ করে? এদের মধ্যে কিছু আছে বিকাশমূলক এবং জ্ঞানমূলক বৈশিষ্ট্য, কিছু আছে দৈহিক বৈশিষ্ট্য বা শারীরিক বৈশিষ্ট্য। বিকাশমূলক বা জ্ঞানমূলক বৈশিষ্ট্য কি? স্বাভাবিক বুদ্ধি যখন কম তাহলে তার জ্ঞানের বিকাশটা কম হচ্ছে। কি কি বৈশিষ্ট্য ওরা দেখায়, মানে কি কি বৈশিষ্ট্য ওদের থাকে সেটা একবার আলোচনা করে নিচ্ছি। বুদ্ধি বিকাশে বিলম্ব, ওদের বুদ্ধিটা বিকাশে বিলম্ব হচ্ছে। যুক্তি, তর্ক, সমস্যার সমাধান এবং বিমূর্ত ধারণা বোঝার ক্ষেত্রে অসুবিধা। বিমূর্ত ধারণা মানে কি? এটা ক্লাস 11-এ তোমরা পড়েছো। বিমূর্ত আর মূর্ত, মূর্ত মানে হচ্ছে বাস্তব, বিমূর্ত মানে হচ্ছে যেটা সামনে উপস্থিত নেই। মূর্ত মানে যেটা সামনে উপস্থিত আছে সেটাকে বলছি মূর্ত। বিমূর্ত মানে যেটা সামনে উপস্থিত নেই সেই ধারণাটাও আমরা করতে পারি, তো সেই ধারণাটা করা ওদের পক্ষে সমস্যা হয়ে যায়। এরপরে হচ্ছে শেখার ধীর গতি। সমবয়সীদের তুলনায় তারা নতুন কোনো দক্ষতা বা নতুন কিছু তারা শিখতে পারে না। সমবয়সীরা আগে এগিয়ে যায়, তারা পিছিয়ে যায়। মনোযোগের সীমাবদ্ধতা, তাদের মনোযোগ দীর্ঘ সময় তারা এক জায়গায় রাখতে পারে না, তাদের মনোযোগ ডিস্ট্র্যাক্ট হয়। হ্যাঁ, আচ্ছা। দুর্বল স্মৃতিশক্তি, ওদের স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়, তারা কোনো তথ্য মনে রাখতে পারে না, এটা ব্রেনের প্রবলেমের জন্য হয়। তারপরে হচ্ছে যোগাযোগ দক্ষতার ঘাটতি, ওদের ভাষা বিকাশ সীমিত হয়, তার জন্য পার্শ্ববর্তী বা পাশাপাশি মানুষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয় না, তাদের ভাষা বিকাশ অত্যন্ত বিলম্বিত হয়। সামাজিক ও আবেগীয় পরিপক্কতা, যে অন্যের আবেগ বোঝা, একটা সম্পর্ক গড়ে তোলা, এটা তাদের মধ্যে অভাব দেখা দেয়। খুব স্বাভাবিকভাবেই এই অভাবটা তাদের দেখা দেয়। দুর্বল অভিযোজন ক্ষমতা, তাদের নিজের কাজ নিজেরা করতে সক্ষম হয় না, অর্থাৎ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তারা সক্ষম হয় না। প্রতিবন্ধকতার মাত্রা অনুসারে এটা হয়। এডুকেবল এবং ট্রেনেবল যারা থাকে, যাদের বুদ্ধাঙ্ক সামান্য বেশি থাকে, তারা আস্তে আস্তে তাদের ট্রেন করলে তারা এই ক্ষমতাটা নিজের মধ্যে আনতে পারে। কিন্তু যাদের একদমই বুদ্ধাঙ্ক কম, যারা অতিরিক্ত মাত্রায় মানসিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের কাজটা নিজে তারা করতে পারে না, সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভরশীল থাকে। নেক্সট হচ্ছে উদ্যোগের অভাব, যে কোনো কাজের জন্য অন্যের ওপর তারা নির্ভরশীল থাকে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইনস্ট্রাকশন দিতে হয়, নির্দেশনা দিতে হয়, তারা নিজে কোনো কাজ করতে পারে না। শারীরিক বিকাশে বিলম্ব, এই শারীরিক বিকাশে এই পয়েন্টটা বিকাশমূলক ও জ্ঞানমূলক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও আসছে, আবার শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও আসছে। এদের শারীরিক বৃদ্ধি ধীর হওয়ার জন্য তাদের শারীরিক বিকাশে বিলম্ব হচ্ছে। এরপরে হচ্ছে এদের মধ্যে কিছু শারীরিক বৈশিষ্ট্য দেখা দেয়। একই কথা, শারীরিক বিকাশ বৃদ্ধি ও বিকাশে বিলম্ব,
পেশি টোন কম থাকা, অর্থাৎ মাংসপেশি খুব টান হয়ে যায়, হ্যাঁ, বা ফ্লপি হয়, ওই জন্য শরীরে ভারসাম্যটার অভাব দেখা দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিশেষ মুখাবয়ব বৈশিষ্ট্য, মানে মুখের বিশেষ বৈশিষ্ট্য থাকে, চ্যাপ্টা মুখ হয়, তির্যক চোখ হয়, তো এগুলো বৈশিষ্ট্য থাকে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা দেয়। ডাউন সিনড্রোম আবার কাকে বলে সেটা আবার পরে বলছি। মাথার আকৃতি ছোট হয়, কিছু ক্ষেত্রে মাথার আকৃতি বড় হয়। মাথার আকৃতি ছোট হওয়াকে মাইক্রোসেফালি এবং মাথার আকৃতি বড় হওয়াকে ম্যাক্রোসেফালি বলে। মোটর দক্ষতার বিলম্ব, অর্থাৎ সঞ্চালনমূলক দক্ষতার বিলম্ব হয়, দেরি হয়। মোটর দক্ষতার বিলম্ব হয় অর্থাৎ বসা, দাঁড়ানো, যেগুলো সঞ্চালনমূলক দক্ষতা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেগুলোতে বিলম্ব হয়। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো আমাদের হয়ে গেছে। বাক ও শ্রবণ সমস্যার উপস্থিতি, কথা বলা বা কানে শোনার সমস্যা হতে পারে। হাত ও চোখের সমন্বয় দুর্বলতা, অর্থাৎ চোখ এবং হাত দিয়ে হাতের সমন্বয় করে যে কাজগুলো করা যায় সেই কাজগুলোতে তাদের দুর্বলতা হয়। এরপরে হচ্ছে এর কারণ কি। এর কারণ প্রধানত ক্রোমোজোমের ত্রুটি। শিশুর ক্ষেত্রে ক্রোমোজোমের ত্রুটির কারণে, ক্রোমোজোমাল ত্রুটির কারণে বৌদ্ধিক প্রতিবন্ধকতা খুব বেশি মাত্রায় হয়। ক্রোমোজোমের ত্রুটির একটা উদাহরণ হচ্ছে ডাউন সিনড্রোম। এখানে আমাদের দেহে নিউক্লিয়াসে 46টা ক্রোমোজোম থাকে, তো এই 46টা ক্রোমোজোমের পরিবর্তে 47টা ক্রোমোজোম থাকলে সেটাকে ডাউন সিনড্রোম বলছে। ফিনাইল কিটোনিউরিয়া, এটা একটা রোগ, এটা একটা খুব বিরল রোগ, রেয়ার। এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। শরীরে ফিনাইল অ্যালানিন নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় বা জমে থাকে। যদি অতিরিক্ত পরিমাণ জমে যায় তাহলে শরীর যেটা ভেঙে ফেলতে পারছে না, তাহলে কিন্তু এই রোগটা হয়। গর্ভবতী মায়ের দ্বারা সংক্রমণ, এটা আলাদা করে বলছি না, কারণ প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই এই পয়েন্টটা আসবে। গর্ভবতী মায়ের যে কোনো সংক্রমণে যে কোনো রোগ হতে পারে। ক্রেটিনিজম, ক্রেটিনিজম হচ্ছে এক প্রকার বিপাক ক্রিয়াজনিত অসুস্থতা। থাইরয়েড গ্রন্থি থেকে অস্বাভাবিক হরমোন নিঃসৃত হওয়ার ফলে এই ক্রেটিনিজম রোগ হয়। আর অন্যান্য কারণ কি না, আগের আমরা সেরিব্রাল পলসি তো এই কারণগুলো আমরা পড়েছি, অটিজমও পড়েছি, যে মায়ের সঙ্গে শিশুর রক্তের শ্রেণী বিষমতা একটা থাকে, যেটা মায়ের আরএইচ ফ্যাক্টর যদি শিশুর আরএইচ ফ্যাক্টরের সঙ্গে না মেলে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই আরএইচ ফ্যাক্টরের ডিপে আমরা ঢুকছি না, এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার। তো আমরা শুধু এইটুকু জানবে যে যদি রক্তের শ্রেণী বিষমতা থাকে তাহলে শিশুর বিভিন্ন সমস্যা হতে পারে, যদিও এই শ্রেণী বিষমতা কিন্তু আধুনিক চিকিৎসা শাস্ত্রে প্রোটেকশন নেওয়া যায়, অসুবিধে অতটা হয় না, ওভারকাম করা যায়, কিন্তু তাও একটা চান্সেস থেকে যেতে পারে অনেক সময়। গর্ভ সঞ্চারের সময় মায়ের বয়স 18-র কম অথবা 40-এর বেশি, এটা অটিজমেও আমরা দেখেছি। গর্ভবতী মায়ের পুষ্টির অভাব, জটিল রোগ, শিশুর জন্মের সময় জটিলতা, অক্সিজেনের অভাব, এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই হতে পারে, মানে প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই এই কারণগুলো থাকতে পারে। তাহলে এই বৌদ্ধিক প্রতিবন্ধকতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথমেই বলেছিলাম বৌদ্ধিক প্রতিবন্ধকতা শুরুতে কাকে বলে বা সংগতিপূর্ণ আচরণ কাকে বলে, এই কোয়েশ্চেন গুলো তো বলেই ছিলাম। আগের স্লাইডে ছিল যে কি কি বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সমস্ত রকম বৈশিষ্ট্য আসবে না, 4টে কি 2টো কি দুটি শারীরিক বৈশিষ্ট্য লেখো, এরকম ধরনের আসতে পারে। বৌদ্ধিক বা মানসিক প্রতিবন্ধকতার
দুটি কারণ লেখো বা চারটি কারণ লেখো, এরকম আসতে পারে। সব কারণ সব কারণগুলো পড়বে, তাহলে নিজের মনে কিভাবে রাখবে সেই অনুযায়ী দুটো বা চারটে কারণ মনে রাখবে। এরপরে হচ্ছে বুদ্ধিগতভাবে ব্যতিক্রমী শিশু। বুদ্ধিগতভাবে ব্যতিক্রমী শিশু বলতে কি বোঝায়? বুদ্ধিগতভাবে ব্যতিক্রমী শিশুর একটা আমরা নিয়ে পড়লাম যে বৌদ্ধিক প্রতিবন্ধী, কিন্তু বুদ্ধিগতভাবে ব্যতিক্রমী শিশু বলতে শুধুই কি বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের বোঝায়? না, বুদ্ধিদীপ্ত শিশুও এর মধ্যে আসে এবং সৃজনশীল শিশুও এর মধ্যে আসে। আগে আলোচনা করেছিলাম বুদ্ধাঙ্ক যদি 130 বা তার বেশি হয় তাহলে তাদের কিন্তু বুদ্ধিদীপ্ত শিশু বলে। বুদ্ধিদীপ্ত শিশুদের কেন এক্সেপশনাল বলা হয়? কেন না, বুদ্ধিদীপ্ত শিশুদের বুদ্ধিটা এতটাই উন্নত, ওরা সহপাঠীদের সঙ্গে যে পড়াশোনা করছে ওদের ক্যাচিং পাওয়ার অনেক হাই, বা ওরা অনেক বেশি শিখতে পারবে, কিন্তু তাদের তো শেখানো হচ্ছে না, তাদের ওই নর্মাল বাচ্চাদের সঙ্গেই শেখানো হচ্ছে। তাহলে তারা যতটা সম্ভাবনাপূর্ণ হতে পারে বা যতটা তারা ফ্লারিশ করতে পারে, যতটা উন্নতি করতে পারতো, ততটা কিন্তু উন্নতি করতে পারছে না, যেহেতু তারা সেই পরিবেশটা পাচ্ছে না। কারণ আমরা সাধারণ মানুষ, তাদের অভিভাবক বা টিচাররা তাদের বুঝতে পারছে না যে তারা আরো বেশি শিখতে পারে, তো সেই কারণে তাদের সেই ফেসিলিটিটা দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য তারা পূর্ণ ক্ষমতায় বিকাশ লাভ করতে পারছে না। এই জন্য এদের পড়াশোনায় বাধা সৃষ্টি হচ্ছে এবং তাদের বুদ্ধিটা আবার ওই কমে সাধারণ অ্যাভারেজ লেভেলে চলে আসতেও পারে। তো সেই কারণে এরা এক্সেপশনাল চাইল্ড এবং এদের পড়াশোনার শিক্ষাগত দিক থেকে এরা বাধার সম্মুখীন হচ্ছে, যতটা তারা চাইছে ততটা পারছে না। এবং সৃজনশীল শিশুর ক্ষেত্রেও একই কথা, যদি কোনো বাচ্চার অতিরিক্ত ক্ষমতা থাকে যে কোনো কিছু তৈরি করার, কিন্তু সেই নতুনত্ব কিছু তৈরি করার মতন পারিপার্শ্বিক পরিবেশ যদি না পায়, সঠিক নির্দেশনা, সঠিক গাইডেন্স বা সঠিকভাবে তারা যদি উপযুক্ত সহায়ক সরঞ্জাম না পায়, উপযুক্ত পরিবেশ না পায়, তাহলে কিন্তু তারা সেইভাবে তাদের পূর্ণ সম্ভাবনায় ফ্লারিশ করতে পারে না, বিকাশ করতে পারে না। সেই কারণে তাদের ডেভেলপমেন্টটা বা বিকাশটা বাধাগ্রস্ত হয়, সেজন্য আমরা তাদেরও এক্সেপশনাল বলে থাকি। এরপরে চলে আসছে শিখন প্রতিবন্ধকতা। শিখন প্রতিবন্ধকতা কি? এটা আমরা যখন ক্লাসিফিকেশন দেখেছিলাম, শিখন প্রতিবন্ধকতা ক্লাসিফিকেশন দেখেছিলাম, তার শিখন প্রতিবন্ধকতার 6টা আছে, 6 রকমের প্রতিবন্ধকতা হতে পারে। এর অর্থ কি না, শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হলে সেটা শিখন প্রতিবন্ধকতার অন্তর্গত। তো এর 6টা টাইপ কি? ডিসলেক্সিয়া, যেখানে পঠনগত অক্ষমতা হয়, পড়ার ক্ষেত্রে অক্ষমতা হয়। ডিসক্যালকুলিয়া, যেখানে গাণিতিক অক্ষমতা হয়, ক্যালকুলেশনে প্রবলেম হয়। ডিসগ্রাফিয়া, লিখন অক্ষমতা বা লেখার ক্ষেত্রে অক্ষমতা হয়। ডিসপ্র্যাক্সিয়া, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। এবার এগুলো নিয়ে আমরা একটু দেখে নেব। পঠনগত অক্ষমতার ভাষা প্রক্রিয়াকরণে অসুবিধা হয়, মানে মস্তিষ্ক ভাষাটা ঠিকঠাক প্রক্রিয়া করতে পারে না, তারা কোনো অক্ষরগুলো আলাদা করতে পারছে না, অক্ষর গুলিয়ে যায়। ওদের বুদ্ধি থাকে, ওদের ভিশনে কোনো প্রবলেম নেই, ওদের কানে শোনার কোনো প্রবলেম নেই, বুদ্ধিও থাকছে, কিন্তু মস্তিষ্কের কোনো একটা সমস্যার কারণে তাদের কিন্তু বেশি বুদ্ধি থাকা সত্ত্বেও এরা লিখতে অসুবিধা হয় বা বানান করতে অসুবিধা হয়, উচ্চারণ করতে অসুবিধা হয়, বাক্য ব্যবহার করতে অসুবিধা হয়, বাক্যের মধ্যে শব্দগুলো আলাদা আলাদা করে চিনতে অসুবিধা হয়, এবং সংখ্যা পড়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। ফলত স্বাভাবিকভাবেই তারা লেখাপড়ায় পিছিয়ে থাকে। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে জিনগত কারণ দায়ী, জিনের কোনো সমস্যা,
আরেকটা কারণ হচ্ছে যেটা শিখন প্রতিবন্ধকতার সবকটাতেই তোমরা কমন পাবে, সেটা হচ্ছে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে অসুবিধা। এক্ষেত্রে মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ ক্ষেত্রে অসুবিধা হয়। আচ্ছা, ভাষা প্রক্রিয়াকরণ ক্ষেত্রে অসুবিধা বা আঘাতের কারণে এই সমস্যা দেখা দেয়। হরমোনের অসামঞ্জস্যতার কারণেও এই সমস্যা দেখা দেয়। এদের প্রতিকার কি? আগের গুলো আমরা প্রত্যেকটা প্রতিকারই আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, কিন্তু এখানে আমরা প্রতিকারটা ছোট করে একটু দেখে নিই। বিভিন্ন ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগিয়ে তাদের পড়ানো যায়, এবং শিশু ভুল করলে তা সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু তার ভুলটা শুধরে দিলে তাদের উপকার হয়। আর কাউন্সেলিং। এরপরে চলে আসছি গাণিতিক অক্ষমতা বা ডিসক্যালকুলিয়া। এক্ষেত্রে কি হয়? নাম্বার চিনতে অসুবিধা হয় বা অঙ্কের ডিজিট চিনতে অসুবিধা হয়। এরা নামতা, অঙ্কের সূত্র এগুলো মনে রাখতে পারে না, তারা টাইম ক্যালকুলেট করতে পারে না, ক্যালকুলেশনে প্রবলেম হয়। তো এখানেও সেই একই সমস্যা, মস্তিষ্কেই প্রবলেম। এখানে মস্তিষ্কে ডান দিকে স্পেশিয়াল ক্ষমতার কেন্দ্রে আর মস্তিষ্কের বাম দিকে প্যারাইটাল লোবে এদের সমস্যা থাকে। এর প্রতিকার কি? অঙ্কের ধারণাগুলি, বিমূর্ত ধারণাগুলি, মানে অঙ্কের যে বিমূর্ত ধারণা অর্থাৎ যেটা সে দেখতে পাচ্ছে না ধারণা, সেগুলো মূর্তভাবে প্রকাশ করা। মানে কোনো একটা বললো 3++2 5 হয়, আমরা জানি, তো সেটাকেই দেখিয়ে দেওয়া হলো 3টে পেন প্লাস 2টো পেন মিলিয়ে 5টা পেন হচ্ছে। অর্থাৎ ও সংখ্যাটা কল্পনা করতে পারছে না, ওর সংখ্যাটা দিয়ে কোনো একটা বাস্তব জিনিসকে শেখানো হচ্ছে। জটিল গাণিতিক সমস্যা, অতিরিক্ত জটিল সমস্যাগুলো ভেঙে সহজে স্টেপ বাই স্টেপে শেখালে তাহলে তারা উপকৃত হয়। অ্যাকচুয়ালি এইভাবেই বাচ্চাদের শেখানো হয়, কিন্তু যখন দেখা যায় সমস্যাটা অতিরিক্ত মাত্রায়, তখন তাকে অতিরিক্ত কেয়ার নিয়ে শেখাতে হয়। লিখন অক্ষমতা মানে হচ্ছে লেখার ক্ষেত্রে অসুবিধা। আমরা বুঝতেই পারছি এটার নাম হচ্ছে ডিসগ্রাফিয়া। তো তাদের লেখার ক্ষেত্রে প্রবলেম হয়। লেখার ক্ষেত্রে কি প্রবলেম হয়? হস্তলিপি খুবই অপরিচ্ছন্ন থাকে, লেখা দুর্বোধ্য হয়, এরা পেন্সিল অদ্ভুত ভাবে ধরে, যার জন্য এরা ঠিক করে লিখতে পারে না। ঠিক আছে, তো এখানেও মস্তিষ্কের শ্রবণ, ভাষা ও দৃষ্টি সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণে অসুবিধা হয়। এর প্রতিকার কি? অবশ্যই হাতের লেখা বারে বারে অনুশীলন করতে হবে। সর্বপ্রথম উত্তরটা ভেবে, মানে লেখার ক্ষেত্রে যেহেতু সমস্যা হয় সেই জন্য আনসারটা গোটাটা ভেবে সেটা ভেঙে ভেঙে কিন্তু তাদের লিখতে দিতে হবে। আর উত্তরটা রেকর্ড করে, রেকর্ডটা শুনে শুনে বারবার যদি প্র্যাকটিস করা হয়, তাহলে তারা সমস্যা থেকে কিছুটা প্রতিকার পেতে পারে। এখানে এই ডিসগ্রাফিয়া আক্রান্ত শিশুর কিছু লেখা দেওয়া হয়েছে ছবিতে, কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে উদাহরণ দেওয়া হয়েছে পেন্সিলটা অদ্ভুত ভাবে ধরছে, আর এই লেখাগুলো কিছুই বোঝা যাচ্ছে না যে কি লিখেছে। এরপরে হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়াতে স্থূল সঞ্চালনমূলক এবং দৃষ্টি প্রতিবন্ধকতা থাকে না, কিন্তু সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতায় অসুবিধা হয়। এর আগের স্লাইডে আমরা বলেছি সূক্ষ্ম সঞ্চালনমূলক, স্থূল সঞ্চালনমূলক দক্ষতা কোনগুলো, আগের ভিডিওতে আমরা বলেছি, তাই জন্য আর রিপিট করছি না। তো যেহেতু সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতায় অসুবিধা হয়, তার জন্য হাতের লেখা, ছবি আঁকা, জিনিস গোছানো, খেলা করা, যেগুলোতে আঙুল প্রয়োজন আর ছোট ছোট শরীরের ছোট ছোট পেশিগুলোর প্রয়োজন, সেই কাজগুলোতে অসুবিধা হয়।
এর প্রধান কারণ একই, মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণে অপরিপক্কতা, তার ফলে তথ্য যথাযথভাবে সম্প্রসারিত হয় না। মস্তিষ্কের মধ্যে আমরা যা যা করি সমস্ত যায় সেন্সটা আমাদের মস্তিষ্কে। সেই মস্তিষ্ক যদি ইনফরমেশনটা ঠিকঠাক নিতে পারে তবে আমরা সেই কাজগুলো সঠিকভাবে করতে পারি। কিন্তু মস্তিষ্কই যদি ইনফরমেশনটা ঠিকঠাক গ্রহণ করতে না পারে তাহলে তো আমাদের কাজে ভুল হবে এবং সেটা আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে এই লিখন সমস্যা, পঠন সমস্যা, এই ক্ষেত্রে প্রবলেমগুলো এই জায়গায় হয় যে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে অসুবিধা হয়। এর প্রতিকার কি না, পরিবেশ বাধা মুক্ত করতে হবে। যে পরিবেশে শেখানো হবে সেই পরিবেশে যেন কোনো বাধা না থাকে এবং সমস্ত উদ্দীপক, সমস্ত যার দ্বারা তার মানসিকতা অন্যদিকে চলে যেতে পারে, মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে, সেই সমস্ত কারণগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে যাতে তার মনটা অন্যদিকে না যায়। হাতের লেখা, ছবি আঁকা ইত্যাদি কাজগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, সর্বোপরি কাউন্সিলিং করতে হবে। নেক্সট হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। অডিটরি প্রসেসিং ডিসঅর্ডারে কোনো শ্রবণ সমস্যা থাকে না, অর্থাৎ কানে সে ভালোই শুনতে পাচ্ছে, কিন্তু যে কানে যে জিনিসটা শুনছে সেটা মস্তিষ্ক বুঝতেই পারছে না, যে কানে কি শব্দ সে শুনছে সেটা মস্তিষ্ক প্রক্রিয়া করতে পারছে না, তার জন্য অর্থটাই বোধগম্য হচ্ছে না। এই সমস্যাটাই হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। অডিটরিটা প্রসেস হচ্ছে না। কি বলেছে, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার সেন্ট্রাল অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার নামেও পরিচিত। এটি এমন একটি অবস্থা যেখানে শ্রবণ শক্তি স্বাভাবিক থাকলেও, অর্থাৎ শ্রবণে কোনো সমস্যা না থাকলেও মস্তিষ্কের শব্দ বুঝতে এবং ব্যাখ্যা করতে সমস্যা হয়। শুনতে পাচ্ছে কিন্তু শব্দটা বুঝতে পারছে না বা সেটা থেকে ব্যাখ্যাও করতে পারছে না। প্রচলিত অর্থে এপিডি শ্রবণ শক্তির হ্রাস নয়, কারণ কান শব্দ শনাক্ত করতে পারে, কানে ঠিকঠাক, কান ভালো কাজ করছে, কিন্তু মস্তিষ্ক কিভাবে এই শব্দগুলোকে যে ব্যবহার করবে সেইখানে সমস্যা। তা এর কারণ কি, মস্তিষ্কের শ্রবণ সংক্রান্ত প্রক্রিয়া কেন্দ্রে সমস্যা বা বৈকল্য। এর প্রতিকার কি না, ফোনোলজিক্যাল ট্রেনিং। ফোনোলজিক্যাল ট্রেনিং এ কি হয়, বিভিন্ন শব্দের মধ্যে পার্থক্য করানো হয়। তো এই ট্রেনিং এর মাধ্যমে তারা শব্দগুলো আস্তে আস্তে আলাদা করে চিনতে পারে। অডিটরি ডিসক্রিমিনেশন ট্রেনিং, কানে শুনে বিভিন্ন বর্ণ ও শব্দের মধ্যে পার্থক্য নির্ণয় করা এবং সেগুলি অর্থ বোঝার প্রশিক্ষণ দেওয়া হয়। কানে তাদের অর্থ শব্দগুলো শোনার, শব্দ তো শুনতেই পাচ্ছে এবং সেই শব্দকে চিনতে পারার প্রশিক্ষণ দেওয়া হয় এবং অর্থ বোঝার প্রশিক্ষণ দেওয়া হয়। আর যেটা শিখবে, শিখনের বিষয়বস্তুটা দর্শনের মাধ্যমে, ছবি, চার্ট, গ্রাফ এগুলোর মাধ্যমে শিক্ষাটা দেওয়া হয়, তাহলে তারা চট করে ধরতে পারে। নেক্সট হচ্ছে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার কি, এখানেও একই ব্যাপার, আগেটার মতন, আগে যেরকম শ্রবণে কোনো সমস্যা নেই অথচ মস্তিষ্ক সেই শব্দকে চিনতে পারছে না, এখানেও একই সমস্যা, চোখে কোনো সমস্যা নেই, চোখে দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে না, ওই চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা বুঝতে পারছে না, মস্তিষ্ক সেটা বুঝতে পারছে না। তাহলে কি বলছে, যেখানে ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক দৃশ্যমান তথ্য প্রক্রিয়া করতে সমস্যা অনুভব করে। দৃশ্যমান তথ্য অর্থাৎ চোখে যা দেখছে সেটা কিন্তু প্রক্রিয়া করতে পারে না। এর ফলে ব্যক্তির আকার, রং, বস্তু শনাক্ত করতে, স্থানিক সম্পর্ক বুঝতে বা দৃশ্যমান তথ্য সঠিকভাবে ব্যবহার করতে অসুবিধা অনুভব করে। এর কারণ কি, একই, চক্ষুর মাধ্যমে গ্রহণ করা তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মস্তিষ্কের দুর্বলতা। এর প্রতিকার কি, আগের প্রতিকার ছিল দর্শন উদ্দীপক বা দর্শনের মাধ্যমে শেখানো, এটার প্রতিকার হচ্ছে শ্রবণের মাধ্যমে শেখানো।
শিখনের বিষয়বস্তু শ্রবণের মাধ্যমে উপস্থিত করা, দৃশ্যমান বস্তু দৃশ্যমান উদ্দীপক সমূহের মধ্যে পৃথকীকরণের অনুশীলন। কানে শুনতে পাচ্ছে, কানে শব্দ বুঝতে পারছে, তাই জন্য শ্রবণের মাধ্যমে শেখানো হয়। আর দৃশ্যমান যে উদ্দীপকগুলো সেইগুলো আলাদা আলাদা করে চেনার অনুশীলন করা হয়, সর্বোপরি কাউন্সিলিং করানো হয়। নেক্সট, শিখন প্রতিবন্ধকতার সাধারণ কারণগুলো কি কি আমরা দেখে নেব। আমরা অনেকগুলো কারণই কমন পেয়েছি, তাহলে কমন কারণগুলো আমরা দেখে নেব। আগেই বলেছি মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে অসুবিধা হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি। ইনফরমেশন প্রসেসিং সেন্টারে প্রবলেম, মস্তিষ্কে আঘাত লাগতে পারে, আঘাত লাগলে তো যে কোনো সমস্যাই হতে পারে। গর্ভস্থ শিশুর আঘাত লাগতে পারে, অথবা জন্মের পরে যদি কোনো অসম্ভব টাইপের মানে খুব বেশি পরিমাণে আঘাত লাগে তাহলে সমস্যা দেখা যেতেই পারে। জিনগত সমস্যা, জিনগত বিভিন্ন কারণ দায়ী, হরমোনের অসামঞ্জস্যতার ফলেও হতে পারে। জন্মের পূর্বে বিভিন্ন সমস্যা, গর্ভস্থ সন্তান যদি টক্সিক এজেন্টের সংস্পর্শে আসে, গর্ভস্থ মা যদি ড্রাগ নেন, তো এই বিষয়গুলো তো আছেই, যে কোনো সমস্যার জন্য দায়ী। জন্মকালীন সমস্যা, জন্মকালীন অবস্থায় জন্মের সময় শিশুর অতিরিক্ত কম ওজন, তারপরে জন্মের সময় গলায় নালি পেঁচিয়ে যাওয়া, এইগুলো সমস্যা হতে পারে। তবে এখন আবারও বলছি, এখন আধুনিক চিকিৎসা শাস্ত্রে এই যে গলায় নাড়ি পিছিয়ে যাওয়া, অতিরিক্ত কম ওজন, এগুলো অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়েছে। এই সমস্যার জন্য এই সমস্ত কারণগুলোর জন্য অতিরিক্ত সমস্যা সৃষ্টি বর্তমান চিকিৎসা শাস্ত্রে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। এরপরে চলে আসি প্রাক্ষবিক প্রতিবন্ধকতা। এতক্ষণ আমরা বৌদ্ধিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করলাম, এরপরে আছে প্রাক্ষবিক প্রতিবন্ধকতা। প্রাক্ষবিক প্রতিবন্ধকতা একটা মানসিক সমস্যা যা ব্যক্তির আচরণ এবং মানসিক সুস্থতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে, যা তাদের শেখার এবং সামাজিক যোগাযোগ করার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। মানে প্রক্ষোভ মানে হচ্ছে ইমোশন, আবেগ। প্রক্ষোভ কথাটা আমরা কিন্তু ক্লাস 11-এই শিখে গেছিলাম। তো প্রাক্ষবিক প্রতিবন্ধকতাটা একটা মানসিক অবস্থা যা দীর্ঘ মনোযোগ ধরে রাখতে অসুবিধা করে, মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলে এবং ব্যক্তির আচরণের উপর প্রভাব ফেলে। অর্থাৎ প্রাক্ষবিক প্রতিবন্ধকতায় ব্যক্তির আচরণ অন্যরকম হবে এবং ব্যক্তির মানসিক সুস্থতা বজায় থাকবে না। এইটা আগেই বলেছিলাম, এখানে এর আন্ডারে তিনটে আছে: অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং প্রাক্ষবিক বিশৃঙ্খলা। আমরা অটিজম আর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি এই দুটো সম্পর্কে কিন্তু আগে জেনে এসেছি, কারণ স্নায়ুতন্ত্রের সমস্যায় এটা, এই দুটো হচ্ছে স্নায়ুতন্ত্রেরও যেহেতু সমস্যা, সেজন্য দৈহিক সমস্যার মধ্যেও পড়ে। তো আগের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করব এখন প্রাক্ষবিক বিশৃঙ্খলা নিয়ে। প্রাক্ষবিক বিশৃঙ্খলা কি? প্রাক্ষবিক বিশৃঙ্খলা হচ্ছে, এর কিছু কিছু লক্ষণ আছে, এর লক্ষণগুলো আমরা একটু দেখে নিই। প্রাক্ষবিক বিশৃঙ্খলার টার্মটার মধ্যে দিয়েই বোঝা যায় যে মানসিকভাবে অস্থিরতা মনোভাব, মানসিক স্থিতি নয়, মানসিক স্থিতি নেই। সমবয়সী বন্ধু, শিক্ষক বা আত্মীয় পরিজনের সঙ্গে উপযুক্ত ব্যক্তিগত সম্পর্ক গঠনে অক্ষমতা। সমবয়সী বন্ধুর সঙ্গে সম্পর্ক গঠন করতে পারছে না, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক গঠন করতে পারছে না, অর্থাৎ চারিপাশের মানুষদের সঙ্গে কারোর সঙ্গেই সে ভাব বিনিময় বা ক্লোজ রিলেশন করতে পারছে না, তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণটাই তার ব্যাহত হচ্ছে। সাধারণ পরিস্থিতিতে
অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা। সাধারণ পরিস্থিতিতে অস্বাভাবিক আচরণ করছে, অসামঞ্জস্য, যেটা তার বয়স বলো, যেটা তার পরিস্থিতি বলো, ম্যাচ খায় না, অসামঞ্জস্য আচরণ। মানসিক অশান্তি অনুভব করছে, সব সময় মানসিক অশান্তি অনুভব করছে, হতাশাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত অথবা বিদ্যালয় সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তা ভয়ের মাধ্যমে, শারীরিক উপসর্গের মাধ্যমে প্রকাশ করছে। আর জ্ঞানেন্দ্রিয় প্রয়োগের দ্বারা বা বুদ্ধির প্রয়োগের দ্বারা তারা কিন্তু কোনো বিষয়বস্তু বুঝতে পারছে না, বুদ্ধিটা তারা প্রয়োগই করতে পারে, বুদ্ধি দিয়ে কোনো বিষয় তারা বুঝতে পারছে না, অর্থাৎ বুদ্ধিটাই তাদের ঘাটতি রয়েছে। বা বুদ্ধিটা ঠিক থাকলেও তাদের মানসিক পরিস্থিতি যেহেতু ঠিক নয় বা প্রাক্ষবিকভাবে তারা যেহেতু সুস্থ নয়, সেহেতু বুদ্ধি দিয়ে সেটা বোঝার মতন পরিস্থিতিতেই তারা নেই। প্রাক্ষবিক বিশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় কি কি সমস্যা দেখা দেয়? অবাধ্যতা, ধ্বংসাত্মক প্রবৃত্তি, সবসময় অবাধ্য হয়, ধ্বংসাত্মক, কোনো জিনিস নষ্ট করব সেরকম প্রবৃত্তি, হিংসাত্মক মনোভাব, সবার সঙ্গে হিংসা, অসামঞ্জস্য এবং অপ্রাসঙ্গিক আচরণ, যে আচরণটা করার কথা নয় সেই আচরণটা করছে, অতিরিক্ত ক্রোধ, সবাই বাচ্চারা রেগে যায়, সব বাচ্চারা রেগে যায়, কিন্তু সেই ক্রোধটা সে কন্ট্রোল করতে পারছে না, মনোযোগ আকর্ষণ করার প্রবণতা, মনোযোগ আকর্ষণ, নিজে মনোযোগ আকর্ষণ করতে চাইছে, মানে সব সময় আমাকে দেখো, সব সময় আমার দিকে নজর দাও, এটা কিন্তু একটা সমস্যা। অবজ্ঞাপূর্ণ আচরণ, অন্যের ওপর প্রভুত্ব করার ইচ্ছা, অপরের সঙ্গে অহেতুক ঝগড়া করা, এটা হচ্ছে তার আচরণগত সমস্যার মধ্যে পড়ছে। আর একটা কি সমস্যা? ব্যক্তি সংক্রান্ত সমস্যা, সে হীনামন্যতায় ভুগছে, হাসি খুশি থাকছে না, সব সময় একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকছে, এটা কিন্তু ব্যক্তিসত্তা সংক্রান্ত সমস্যা হচ্ছে। অতিরিক্ত আত্মসচেতনতা, তারা অতিরিক্ত আত্মসচেতন হয়ে যাচ্ছে। পরিণমনে অপূর্ণতা জনিত সমস্যা, পরিণমন অর্থাৎ ম্যাচিওরিটি, তাদের ম্যাচিওরিটিটা কম আসছে। দিবা স্বপ্ন অর্থাৎ দিনের মধ্যে সে নানান রকম কথা ভাবছে, কাজ করতে করতে অন্য রকম কথা ভাবছে, দিবা স্বপ্ন দেখছে। পলায়নে মনোভাব, দীর্ঘ মনোযোগের অভাব, আলস্য, দায়িত্ববোধের অভাব, এইগুলো তারা শো করছে, এই সিমটমস গুলো তাদের আছে। তো এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে না, প্রাক্ষবিক বিশৃঙ্খলতার দুটি সিমটমস লেখো বা দুটি লক্ষণ বলো, তাদের মধ্যে কি ধরনের সমস্যা দেখা দেয়, এইগুলো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এর কারণ কি? এমনি এমনি কি বাচ্চা প্রাক্ষবিকভাবে বিশৃঙ্খল হয়ে যায়? না, এমনি এমনি কোনো জিনিস হয় না। পিতামাতার অতিরিক্ত যদি শাসন হয় বা অতিরিক্ত যদি প্রশ্রয় হয়, পিতামাতার সঙ্গে মানসিক দূরত্ব, এই কারণগুলো দেখা গেছে তাদের বাড়ির মধ্যেই নিহিত বা পারিপার্শ্বিক পরিবেশের মধ্যেই নিহিত, এমনি এমনি কিন্তু তারা হচ্ছে না। নিরাপত্তাহীনতা অনুভব করছে, তারা ভাবছে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে বা আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা, নিরাপত্তা অনুভব করছে, এই নিরাপত্তাহীনতা অনুভব করছে। একাকিত্ব বা সমবয়সী সঙ্গীর অভাব, তারা একাকিত্ব অনুভব করছে। বিদ্যালয়ে যদি উপযুক্ত পরিবেশ না থাকে, বিদ্যালয় পরিবেশের সঙ্গে যদি সে মানিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু খুবই সমস্যা, তাহলে এই ধরনের আচরণ তারা করে থাকে। খেলাধুলার অভাব, প্রতিদিন নিয়মিত যদি খেলতে পারে তাহলে বাচ্চা সুস্থ থাকে, কিন্তু যদি খেলাধুলার অভাব থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়, কারণ খেলাধুলার মধ্যে দিয়ে বাচ্চার স্ট্রেস কিন্তু রিলিজ হয়, ঠিক আছে?
তো সুতরাং খেলাধুলা যদি না করে তাহলে নানান রকমের তার মধ্যে রাগ আসবে, তার মধ্যে হিংসাত্মক প্রবৃত্তি আসবে, এগুলো হয়। সমবয়সী বন্ধুদের সঙ্গে মতের অমিল এবং পড়াশোনার চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা। এখন বর্তমান সমাজে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। পড়াশোনার চাপের সঙ্গে বাচ্চা যদি মানিয়ে নিতে না পারে তার মধ্যে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এর প্রতিকার কি? তো এই কারণগুলো যদি দূর করা যায় তাহলেই তার প্রতিকার। অর্থাৎ পিতামাতা অতিরিক্ত প্রশ্রয় দিতে পারবেন না, অতিরিক্ত মানে প্রশ্রয় দেবেন না এবং অতিরিক্ত শাসনও করবেন না, ব্যালেন্সড ওয়েতে থাকবেন। আচ্ছা, পিতামাতার সঙ্গে মানসিক দূরত্ব যদি দূর করা যায়, যদি পিতামাতা তাকে নিরাপত্তা অনুভব করায়, তাকে যদি কাছে টেনে নেয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়। খেলাধুলা প্রতিদিন খেলাধুলার মধ্যে থাকতে হবে, তাকে একাকিত্ব অনুভব করতে দেওয়া যাবে না, পিতামাতা তার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন। তো এই যে সমস্যাগুলো সেইগুলো যদি দূর করা যায় তাহলে কিন্তু শিশু অনেকটা সুস্থ হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা সামাজিকভাবে ব্যতিক্রমী শিশু। সামাজিকভাবে ব্যতিক্রমী শিশু বর্তমান কনসেপ্টে এদেরও ব্যতিক্রমী শিশুর আন্ডারে ফেলা হচ্ছে। কারা না? সুবিধা বঞ্চিত শিশু, অর্থাৎ যারা দরিদ্র, যারা সমাজের সুবিধাগুলো যেগুলো সমাজ প্রত্যেকটা শিশুকে দিতে পারে অথবা প্রত্যেকটা শিশুর অধিকার আছে, সেই অধিকারগুলো অনেকেই বঞ্চিত। যারা দরিদ্র, যারা স্ট্রিট চিলড্রেন, তাহলে তারা সমাজের সুবিধাগুলো কিন্তু নিতে পারছে না। তো সেই শিশুদেরও কিন্তু এক্সেপশনাল চাইল্ড বলা হয়। অপরাধ প্রবণ শিশু বয়সেই বিভিন্ন কারণে অপরাধে তারা জড়িয়ে পড়ে। তো সেই অপরাধী শিশুদের সাধারণত কোনো অপরাধ করলে তাদের কিন্তু জেল হয় না, তাদের কিন্তু সংশোধন হয়, তাদের রিহ্যাবিলিটেশন হয়, সেটা আবার আলাদা প্রসঙ্গ। তো যাই হোক, অপরাধ প্রবণ শিশুদেরও কিন্তু এই ব্যতিক্রমী শিশুর আন্ডারে ফেলা হচ্ছে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে সুবিধা বঞ্চিত শিশু কারা বা অপরাধ প্রবণ শিশু কারা? এই ধরনের 2 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখলাম? বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিভিন্ন মাত্রার প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে আমরা জানলাম। আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।